হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা র্যান্ডম অ্যানিমেশনে একটা ইন্টারেস্টিং সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ফ্রোজেন হট বয়েজ। সিনেমাটি খুব সম্প্রতি রিলিজ পেয়েছে থাইল্যান্ডে। সিনেমাটির টিএমডিবি রেট হচ্ছে 10-এ 7.4 এবং এই সিনেমাটার কাহিনীটা খুবই ইন্টারেস্টিং। সিনেমার কাহিনীতে আমরা দেখবো হচ্ছে এমন কিছু পোলাপাইনদের, মানে আমাদের লোকালি কিছু পোলাপান থাকে না, ওদের কাজই হচ্ছে খালি বেরুলেই মারামারি করা, কিশোর গ্যাংগিরি করা। তো এইসব আকাম করে ওরা গিয়েছে হচ্ছে জেলে, এবং ওরা মনে করে যেখানে থেকে আতঙ্ক সৃষ্টি করে। তবে তারপরেও জেলে থেকে ওদেরকে শুধরানোর জন্য একটা সুযোগ দেওয়া হয়, এবং প্রত্যেকটা মানুষকে যে চেঞ্জ করা সম্ভব, মানে সঠিক গাইডনেস এবং সঠিক তোমার কেয়ার পেলে যে প্রত্যেক মানুষই চেঞ্জ হতে পারে, এই সিনেমাতে সেটাই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। মানে এইসব অপরাধীদের যারা সবসময় মারামারি কাটাকাটি পছন্দ করে, ওদেরকে একজন টিচার করে কি পুরো চেঞ্জ করে ফেলে, ওদেরকে তুষার ভাস্কর্য প্রতিযোগিতার জন্য তৈরি করা শুরু করে। যারা হচ্ছে গরম পোলাপাইন, মাথার গরম, রক্ত গরম, তাদেরকে এই ঠান্ডা কাজে দেওয়া হয় এবং আস্তে আস্তে ওদের মনগুলো ঠান্ডা হতে শুরু করে, এবং যেটা হয় ওদের ভেতরে তোমার আস্তে আস্তে বন্ধুত্ব, মানবতা তৈরি হতে থাকে। মানে যদি ওরা প্রতিযোগিতা করছিল একটা মঞ্চে, কিন্তু আসল যুদ্ধ চলছিল ওদের মনের ভেতরে। তো এই গল্পটা মূলত হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, এবং আশা করছি তোমরা এই সিনেমাটি পছন্দ করবে। তো ছোট্ট একটা ব্রেক নিয়ে মূল সিনেমাতে যাচ্ছি। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে, এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশ রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো সিনেমার শুরুতে আমরা থাইল্যান্ডের বেঞ্জামিন জুভেনাইল স্কুল দেখি, আর এটা মূলত একটা জেল স্কুল, এবং এই স্কুলে এমন সব কিশোরদের রাখা হয় যারা কোনো না কোনো অপরাধ করেছে। এটা কিশোর অপরাধীদের অন্ধকার জীবন থেকে আলোর পথে ফিরিয়ে আনার একটা স্কুল, এবং স্কুলে কিশোরদের পড়ানো এবং দেখাশোনার জন্য সোম নামের একজন মহিলা শিক্ষিকা রয়েছে, এবং সোম কিশোরদের আর্ট ক্লাসে ভাস্কর্য তৈরি করার কাজ শেখাচ্ছে, এবং এখানে সে শেখাচ্ছে কিভাবে কাঠ খোদাই করে ভাস্কর্য তৈরি করা যেতে পারে। এবং তখন সেখানে টম নামে আর একজন টিচার আসে, এবং সে বলে নতুন যে ছেলেদেরকে আসার কথা ছিল তারা সবাই চলে এসেছে, মানে আরেক স্কুল থেকে ডেঞ্জারাস পোলাপানদের পাঠানো হয়েছে। তো এই কথা শুনে সোম নামে সে শিক্ষিকা একটু মৃদু হাসি দেয় এবং বলে, ঠিক আছে, দেখা যাক এবার আমার কাছে কতটা খারাপ আর কতটা পথভ্রষ্ট ছেলেদেরকে পাঠানো হয়েছে, তবে কোনো ব্যাপার নয়, আমি সবাইকে কঠিন শিক্ষা দেব। আর এর পরের দৃশ্যে আমাদের 3 জন ছেলের সাথে পরিচয় করানো হয়, যারা এই কাহিনীর মূল কেন্দ্রবিন্দু। তো প্রথম ছেলেটার নাম হচ্ছে টম, যে কিনা চুরির অপরাধে অনেকবার দোকানে ধরা খেয়েছে, আর এর জন্য তাকে এই স্কুলে পাঠানো হয়েছে। আমি একটু আসলে ভুল নাম বলেছি, মানে ওই টিচারের নাম টম নয়, এই মোটা ছেলেটার নাম টম। আর দ্বিতীয় ছেলেটার নাম হচ্ছে জেমস, যার অপরাধ শুধুমাত্র গুন্ডামি মারামারিতেই সীমাবদ্ধ ছিল না, সে বরং তার নিজের বাবাকে খুন করেছে, মানে তার সৎ বাবাকে খুন করেছে। আর 3 নম্বর ছেলেটা হচ্ছে জ্যাক, যে সব সময় তার বাবার সাথে ঝগড়া করতো, এবং জ্যাক একদিন রেগে তার বাবাকে এমন মার মারে যে সে কোমায় ছিল অনেকদিন, আর এই কারণে তাকে জেলে আনা হয়। এমনকি ওই পর্যন্ত না, ও যখন জেলে ছিল তখনও জেলের মধ্যে মারামারি গ্যাংগিরি করে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, এবং এ অবধি ওকে 3টা জেলে বারবার ট্রান্সফার করা হয়েছে, কেউ রাখতে পারেনি, এবং সর্বশেষে এই স্কুলে পাঠানো হয়েছে। তো এই 3 জন ছেলের আগমনে মোটামুটি স্পষ্ট হয়ে যায় যে এই স্কুলটা শুধু সংশোধনাগার স্কুল নয়, বরং এমন একটা স্কুল যেখানে যে কোনো মুহূর্তে ঝড় আসতে পারে, এমনকি স্যাররাও রিস্ক রয়েছে। তো যাই হোক, এখানে স্কুলের সকল ছেলেদের কিন্তু বয়স 18 বছরেরও কম, এবং কিশোর সংস্কার স্কুলের নিয়ম হলো ছেলেরা এখানে থাকা অবস্থায় যদি ডিসিপ্লিন ফলো করে, নিজেকে শুধরে নেয়, তাহলে তাদের অপরাধকে ছোট বিবেচনা করা হবে, এবং তাকে 18 বছরের পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, মানে ওদের একটা নতুন জীবনের সুযোগ দেওয়া হবে। কিন্তু এই কিশোরদের মধ্যে কেউ যদি না শুধরায় এবং আরো বেশি খারাপ হয়ে ওঠে, তাদের 18 বছরের পরে অরিজিনাল যে শাস্তি পাওয়ার দরকার সেই শাস্তি ভোগ করতে হবে। মানে এতদিন শাস্তি ভোগ করছে এটা ফাও। যদি কেউ খুনের অপরাধী হয়ে থাকে, তাহলে 18 বছরের পরে আরো 20 বছর তাকে সাজা ভোগ করতে হবে, এবং সাজা শেষ হলেই কেবল জেল থেকে মুক্তি পাবে। তো বুঝতেই পারছো, স্টুডেন্টদের মূলত আরো বেশি সিরিয়াস হওয়া উচিত, কিন্তু তা না,
ওর আরো উল্টা থাকে, মানে প্রভাব বিস্তার ক্ষমতা হ্যাডাম পার্টির জন্য এখানে ওই মারামারি চলে। তো যাই হোক, এর পরের দৃশ্যে দেখা যায় স্কুল শিক্ষিকা সোম এক এক করে সকল ছেলেদের ইন্টারভিউ নিচ্ছে। তো সোম সবাইকে প্রশ্নের পর প্রশ্ন করে এবং সবার অতীত জীবন সম্পর্কে জিজ্ঞাসা করে এবং চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে যে ওরা এখানে নিজেদেরকে শুধরাতে এসেছে নাকি টাইম পাস করার জন্য এসেছে, নাকি বেরিয়ে গিয়ে আবার অকাম কোকাম করবে। তবে কিশোরদের প্রতিটা উত্তরের সাথে পরিবেশ আরো ভারী হয়ে ওঠে, মানে প্রত্যেকটা ছেলের চেহারা দেখে বোঝা যায় ওরা মিথ্যা কথা বলছে, গোপন কথা লুকাচ্ছে। তো যাই হোক, ইন্টারভিউ শেষ হয়। তো ইন্টারভিউ শেষ হয় এবং সকল নতুন আসা ছেলেদেরকে ক্যান্টিনে পাঠানো হয়। আর সেখানে যাওয়ার পরে জ্যাক এবং বাকিদেরকে ইগল নামের একটা গ্যাং এর সাথে দেখা হয়। আর এরা এই স্কুলের পুরনো পোলাপান এবং তারা একটা গ্যাং তৈরি করেছে এবং এখানে আরো অনেক এরকম গ্যাং রয়েছে প্রভাব বিস্তারের জন্য। তো ইগল গ্যাং তাদের মধ্যে অন্যতম। আর এই গ্যাং এর কাজে হচ্ছে স্কুলে আসা নতুন ছেলেদেরকে হুমকি ধামকি দেওয়া এবং ভয় দেখিয়ে নিজেদের গ্যাং এ নেওয়া, নয়তো ওদের গোলাম বানানো। তো ইগল গ্যাং এর যে প্রধান তার নাম হচ্ছে অ্যালেক্স এবং সে জেমসকে বলে, মানে যে সৎ বাবাকে খুন করে এসেছে, সে বলে আমাদের গ্যাং সব থেকে ভালো আর আমাদেরকে সম্মান দিয়ে গ্যাং এ চলে আয়, এটা তোদের জন্য ভালো হবে। কিন্তু জেমস সরাসরি তাদেরকে না বলে দেয়। আর তখন রেগে গিয়ে ওই গ্যাং এর ছেলেরা জেমসকে মারার চেষ্টা করে, বাট তখনই জ্যাক করে কি অ্যালেক্সকে পানি মেরে বলে যদি সাহস থাকে তাহলে আমার সাথে ফাইট করে দেখা, আর জেমসের গায়ে হাত দিলে কিন্তু খুব খারাপ কিছু হবে। তো বুঝতেই পারছো জেমস হচ্ছে জ্যাকের বন্ধু আর জ্যাক হচ্ছে ওদের লিডার। তো এই জন্য জ্যাক তার বন্ধু জেমসকে স্কুলের গ্যাং এর পোলাপানের হাতে মার খেতে চুপচাপ তো দেখতে পারে না। বাট তখনই সেখানে ভাগ্যক্রমে সিকিউরিটি গার্ড চলে আসে এবং এই ছেলেদের মারামারি থামিয়ে দেয়। তো এরপর আমরা দেখতে পাই সেমিনারে এই স্কুলের ওয়ার্ডেন বা এই জেলের ওয়ার্ডেন মানে জেলার, সে ছেলেদের সামনে দাঁড়িয়ে বলে তোমাদের সবাইকে এখানে কেন আনা হয়েছে জানো? সংশোধনের সুযোগ দেওয়ার জন্য। আর আমি আশা করি তোমরা সবাই তোমাদের অতীত ভুলে যাবে এবং নতুন করে শুরু করবে, তোমরা ভবিষ্যতের জন্য ভালো সিদ্ধান্ত নেবে। আর ওয়ার্ডেনের কথাগুলো উৎসাহব্যঞ্জক হলেও বাস্তবতা ছিল বেশ ভিন্ন, কারণ ওয়ার্ডেনের বক্তৃতায় কারো চোখ মুখে কোনো আশার আলো কিংবা পরিবর্তন হওয়ার কোনো ইচ্ছাই প্রকাশ ছিল না। বেশিরভাগ ছেলেই মনোযোগী দিচ্ছিল না, এদিক ওদিক তাকিয়েছিল, কেউ হাসছিল, কেউ বিরক্তি দেখায়। মানে ছেলেগুলোকে দেখে স্পষ্ট বোঝা যায় যে এরা শুধরাতে চায় না বা শুধরাতে আসেনি। তো যাই হোক, এরপর রাতে সোম করে কি স্কুলের ওয়ার্ডেনের রুমে আসে, কারণ ওয়ার্ডেন হচ্ছে সোমেরই মা। তো সোম তার মায়ের উপর অনেক রেগে রয়েছে, কারণ সেই সোমকে এই স্কুলের শিক্ষক হতে বাধ্য করেছে। তবে সোমের ইচ্ছে ছিল পুরো পৃথিবী ঘোরার। আর তাছাড়া সোম ভাস্কর্য তৈরি করতে অনেক বেশি ভালোবাসতো আর এগুলো নিয়েও জীবনযাপন করতে চেয়েছিল, কিন্তু ওকে এই শয়তানদের টিচার হতে হয়েছে। কিন্তু ওর মা ওয়ার্ডেন চায়নি যে তার মেয়ে এমন কিছুতে যাক যেখানে ভবিষ্যৎ নেই। আর তাছাড়া সোমের বাবা ভাস্কর্য বানাতো আর সেখানে সোমের বাবার স্মৃতি জড়িয়ে রয়েছে, কিন্তু সোমের বাবা তো ছোটবেলাতে ওদের ছেড়ে চলে গিয়েছে আর ওর বাবা জাপানে গিয়ে দ্বিতীয় পরিবারের সাথে থাকে, মানে জাপানিজ বিয়ে করেছে। তো এই কারণে সোমের মা তার বাবার সাথে এমন কোনো স্মৃতি জড়িয়ে রয়েছে এরকম কোনো কিছু করতে দিতে চায় না। তবে সোম তার বাবার কাছ থেকে দূরে থাকলেও সে কিন্তু এখনো একরকম জোর করেই তার বাবার সাথে একা একা কথা বলে লুকিয়ে লুকিয়ে, এবং সোম তার বাবার সঙ্গে দেখাও করতে যায়, বাট তার মায়ের জন্য সেটা সম্ভব হয়নি, কারণ তার মা কখনোই চায় না তার বাবার সঙ্গে সোম দেখা করুক। আর তখন সোমের বাবা হোয়াটসঅ্যাপে জাপানের তুষারপাতের একটা ছবি পাঠায় সোমকে, আর থাইল্যান্ডে তো আর তুষারপাত পড়ে না, জাপানেতে পড়ে। তো ছবি দেখে সোমের ইচ্ছা হয় জাপানে গিয়ে তার বাবার সাথে সে দেখা করবে। আর এখানে একটা কথা বলি ভাই, যত উন্নত দেশ ওই সব দেশেই তুষার পড়ে ভাই, আর যত গরম দেশ সব হয়নি। তবে কাতার মাতারের কথা বাদ দাও, ওগুলো আলাদা হিসাব। তো যাই হোক, তখন ওর বাবা বলে এত কি ভাবছো, তুমি চলে আসো জাপানে, তোমার আম্মু কি বলবে তাই কি হয়েছে? তো এই কথা শুনে সোম খুব খুশি হয়, কিন্তু ও জানে ওর মাতেই ভাবে জাপানে যেতে দেবে না। আর তাছাড়া সোম জানতে পারে জাপানে তুষার ভাস্কর্য প্রতিযোগিতা হবে প্রতি বছর, যেটা হয়, এবং যারা অংশগ্রহণ করবে মানে থাইল্যান্ড থেকে টপ করবে তারা জাপানে যাওয়ার সুযোগ পাবে। আর সোম তো এই জিনিসটাকে কাজে লাগিয়ে ওর বাবার সাথে দেখা করতে পারে। তো এর জন্য সোম সিদ্ধান্ত নেয় সে এই প্রতিযোগিতায় অংশ নেবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা ছিল প্রতিযোগিতায় অংশ নিতে হলে তার টিম লাগবে, টিম কোথায় পাবে? আর তাছাড়া সে তো অলরেডি এই জেলে চাকরি করে, তো একমাত্র উপায় রয়েছে জেলের পোলাপান দিয়ে কাজ করানো। কিন্তু ওরা তো অপরাধী, ওরা তো শৃঙ্খলা বলতে কিছুই বোঝে না, শিল্প তো দূরের কথা। তবে তারপরে সোম হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয়, আর এ কারণে সোম করে কি পরের দিন স্কুলে কাঠের টুকরো নিয়ে যায় এবং সবগুলো ছেলেদেরকে ওই কাঠের টুকরো দিয়ে ভাস্কর্য বানাতে বলে। তো বেশিরভাগ ছেলেরা তো সরঞ্জাম হাতে নিয়েই নার্ভাস হয়ে পড়ে, ওরা বুঝতেই পারছিল না কিভাবে কোথায় শুরু করবে। কিন্তু এসবের মধ্যে জ্যাক করে কি কাঠের টুকরো দিয়ে সুন্দর একটা পাখির ভাস্কর্য তৈরি করে ফেলে। আর এটা দেখে সোম তো পুরো অবাক। আর সোম তখন জ্যাককে ডেকে জিজ্ঞাসা করে এটা তুমি কিভাবে বানালে, এটা তো অসাধারণ ছিল। জ্যাক তখন বলে আরে ভাস্কর্য বানানো আমার তো পারিবারিক ঐতিহ্য, মানোর বাবা আর কি তোমার ভাস্কর্য বানাতো এবং আমি ছোটবেলা থেকে এসব তৈরি করেছি। তো সোম এইসব কথা শুনে বুঝতে পারে সে হয়তো এমন একটা প্রতিভা খুঁজে পেয়েছে যেরকম প্রতিভা সে খুঁজছে। আর এই হাত হয়তো শুধুমাত্র কাঠ নয়, বরফকেও জীবন্ত করে তুলতে পারে। তো এরপর সে জ্যাককে এক টুকরা বরফ দেয় এবং বলে এই বরফের টুকরা দিয়ে তুমি আমাকে কিছু বানিয়ে দেখাও, তুমি আমাকে দেখাও যে তুমি কি বানাতে পারো। তো জ্যাক কিছুটা অপ্রস্তুত হয়ে যায় এবং বলে আমি তো বরফ দিয়ে কখনো এর আগে কাজ করিনি, তবে আমি কাঠ দিয়ে বানাতে পারি, বরফ জিনিসটা তো সম্পূর্ণ আলাদা, এটা তো নরম। বাট সোম তখন উৎসাহ দিয়ে বলে যে টয়লেটে হাঁকতে পারে সে মাঠেও হাঁকতে পারে, তুমি চেষ্টা করে দেখো, তুমি হয়তো পারবে। তো এরপর জ্যাক চেষ্টা করে এবং অদ্ভুতভাবে সে তার প্রথম চেষ্টাতেই অসাধারণ একটা জিনিস তৈরি করে ফেলে। আর এটা দেখে সোম অনেক বেশি অবাক হয়ে যায়। এবারে তো কাজ শেষ হওয়ার পরে
জ্যাক সোমকে জিজ্ঞাসা করে, ম্যাডাম আপনি কেন আমাকে দিয়ে এগুলো করাচ্ছেন? তো এই কথা শুনে সোম জ্যাককে জাপানের ওই প্রতিযোগিতার কথা জানায় এবং বলে এই প্রতিযোগিতা আমরা যদি জিততে পারি কত দারুণ হবে, তাই না? আমরা বেড়াতেও পারবো জাপান। তবে এই কথা শুনে জ্যাকের মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং বলে আমি কোনো প্রতিযোগিতায় অংশ নিতে চাই না। আর এরপরের দৃশ্যে স্কুলের ছেলেদের সঙ্গে দেখা করতে তাদের বাপ মা আসে। তাদের মধ্যে জ্যাকের বাবা রয়েছে, তবে জ্যাক এখনো তার বাবার উপর রেগে রয়েছে। অ্যাকচুয়ালি জ্যাকের বাবা তো এখন ভালো হয়েছে, তবে ভালো হওয়ার আগে ওর বাবা সবসময় নেশা করতো এবং মাতাল হয়ে জ্যাকের মাকে প্রচন্ড মারধর করতো। তবে সেসব করে থামেনি, মাকে মারধর করার পরে ছোটবেলা থেকে জ্যাকও মার খেতে খেতে বড় হয়েছে। তবে জ্যাকও একদিন বড় হয়েছে, যখন ওকে মারতে গিয়েছে তখন জ্যাক করে বাবাকে এমন কেলানি দিয়েছে, একবারে কোমায় পাঠিয়ে দিয়েছিল এবং তারপর থেকে ওর বাবা নেশা ছেড়ে ভালো হয়ে গিয়েছে। কিন্তু ও তো বর্তমানে জেলে রয়েছে। তবে জ্যাক সেই দিনের পর থেকে ওর বাবার সাথে কথা বলে না। যদি ওর বাবা ভুল বুঝতে পেরেছে, তবে ওর বাবারও সাহস নেই ছেলের কাছে এসে মাপ চাওয়ার, কারণ তার জন্যই তার ছেলে আজকে 1 বছর ধরে জেল খাটছে, মানে অ্যাটেম্প টু মার্ডারের কেস। তো এই কারণে জ্যাক তার বাবার সাথে কথা না বলে চলে যায়। আর তখন আমরা অ্যালেক্সকে দেখি তার মা বাবার সাথে। আর এইটা দেখে জ্যাকের খুব খারাপ লাগে, কারণ অ্যালেক্স মানে ওর প্রতিদ্বন্দ্বী, তার ভালোবাসার জন্য তার মা রয়েছে, বাট জ্যাকের মা নেই। তো জ্যাক যখন অ্যালেক্সের মায়ের দিকে তাকিয়ে থাকে তখন অ্যালেক্সের মনে হয় যে ওর মায়ের দিকে খারাপ নজরে তাকিয়েছে। তো এই জন্য জ্যাকের উপর আক্রমণ করে, কিন্তু জ্যাক উল্টো অ্যালেক্সকে মেরে নাক ফাটিয়ে দেয়। মানে ওর বাবার উপরের রাগ জ্যাক অ্যালেক্সের উপর ছেড়ে দিয়েছে। তো এই কারণে সিকিউরিটি গার্ড জ্যাককে ধরে ফেলে, যার কারণে জ্যাকের গ্রেড এফ এ নেমে আসে। মানে এই স্কুলের সবার পারফরমেন্সের উপর ভিত্তি করে গ্রেড দেওয়া হয়। যারা এই গ্রেড পাবে তারা রেগুলারলি ছুটি পাবে এবং পরিবারের সঙ্গে দেখা করতে যেতে পারবে। কিন্তু মারামারি করার জন্য আমাদের জ্যাকের গ্রেড একদম নিচে নেমে গিয়েছে। তো যাই হোক, এরপর ম্যাডাম সোম এসে জ্যাককে বলে তুমি কিন্তু তোমার রাগ কন্ট্রোল করতে পারছো না, আর এই জন্য তোমার এমন একটা সঙ্গীর প্রয়োজন যারা একে অপরের চিন্তা করবে, যাতে তোমাদের রাগ আস্তে আস্তে কমে যাবে, তোমরা জীবনে একটা লক্ষ্য পাবে, তোমরা বুঝতে পারবে কিভাবে জীবনযাপন করতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয়। আর তুমি প্লিজ আমার টিমে জয়েন হও, আমি বিশ্বাস তোমাদের চেঞ্জ করতে পারবো। তবে তারপরেও জ্যাক এখানে ম্যাডামের টিমে জয়েন করতে রাজি হয় না। আর এর পরের দৃশ্যে দেখা যায় সোম স্কুলের বোর্ড মেম্বারদের একটা মিটিং এ ডাকে, যাতে সবাইকে জানাতে পারে যে স্কুলের একটা টিম ভাস্কর্য প্রতিযোগিতায় অংশ নিতে চায়। মানে আমাদের ম্যাডাম আর কি মিটিং ডেকেছে। তো ম্যাডাম সোম তখন তার টিম মেম্বারদের পরিচয় জানায় এবং বলে ওরা যদি আমার সাথে থাকে, আমি যদি ওদের নিয়ে প্রতিযোগিতা অংশ নেই, তাহলে আমাদের নাম কিন্তু ছড়িয়ে পড়বে যে আমাদের পুলিশ ডিপার্টমেন্টও ভালো কিছু করছে। তবে সোমের কথা শুনে এই পুলিশ ডিপার্টমেন্ট বা জেলের যে ডিপার্টমেন্ট, সেই বোর্ড মেম্বারসরা বলে ঠিক আছে, কিন্তু তোমার টিম কি করতে পারবে, কিছু কি করতে পারবে, নমুনা দেখো, আমরা সাহায্য করব। আমরা দেখতে চাই যে ওরা কেমন ভাস্কর্য বানায় বা আদৌ যোগ্য কিনা। তবে দেখা যায় এখানে জ্যাক এসে কিন্তু মোটকা টম এসেছে, মানে ও কিছু দেখাবে, কিন্তু টম তো বোর্ড মেম্বার্স মানে বড় বড় অফিসার দেখে ভয়ই কাঁপতে থাকে। আর তাছাড়া যদি এখন কিছু না বানাতে পারে তাহলে তো লজ্জায় পড়ে যাবে, ম্যামও লজ্জায় পড়ে যাবে। বা ঠিক তখনই এখানে জ্যাক চলে আসে। আসলে জ্যাকও সিদ্ধান্ত নিয়েছে সে চেঞ্জ হতে চায়, সে টিমের হয়ে অংশ নেবে। তো এটা দেখে ম্যাডাম সোম অনেক খুশি হয়, কারণ ম্যাডাম সোম জানে জ্যাক তো কিছু একটা দেখাতে পারবেই। তো জ্যাক করে কি সেখানে রাখা বরফের টুকরার উপর একটা কিছু বানাতে শুরু করে। যদিও সে কিছুটা নার্ভাস এবং অভিজ্ঞতা নেই, তবে তারপরও সে বরফের উপর খুব সুন্দর একটা পাখির ভাস্কর্য বানিয়ে দেখায়। তো সবাই তো এটা দেখে মুগ্ধ হয়ে যায়, আর সাথে সাথে সোমকে তার টিম নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য পারমিশন দিয়ে দেয়। তো টিমের সবাই অনেক খুশি, তারা প্রতিযোগিতার প্রথম ধাপ পার করে ফেলেছে, পারমিশন পেয়েছে। কিন্তু এখনো তো টিমের সদস্য কম, তাদের আরো কিছু সদস্য লাগবে। তো এই কারণে সোম করে কি তার টিম নিয়ে জেমসের কাছে যায়, মানে জ্যাকেরই বন্ধু, এবং ওর দক্ষতা পরীক্ষা করতে চায়। তো জেমসও খুব ক্রিয়েটিভ, সে একটা ফলের উপর কারুকাজ করে অনেক সুন্দর ফুল বানিয়ে দেখায়। তো জেমসের কাজ দেখে সবাই মুগ্ধ, জেমসকে টিমে নেওয়া হয়। তো সোমের টিমে এখন 4 জন হয়েছে, সোম, জ্যাক, জেমস, টম। তবে 5 জনের টিম বানাতে হলে আর একজন সদস্য লাগবে। তো সোম তখন খেয়াল করে ইগল গ্রুপের সবার শরীরে একটা ইগল ট্যাটু রয়েছে, আর এই ট্যাটুটা কিন্তু অ্যালেক্স নিজেই সুন্দরভাবে ডিজাইন করে সবার শরীরে আর্ট করে। তো সোম তখন যায় অ্যালেক্সের কাছে এবং বলে দেখো অ্যালেক্স, আমাদের টিমে কোনো ডিজাইনার নেই, আমি চাই তুমি আমাদের টিমের ডিজাইনার হয়ে আসো। বাট অ্যালেক্স বলে যেখানে জ্যাক রয়েছে সেখানে তো আমি থাকবোই না, ওই জ্যাক থাকলে ভুলে যাও, আমি ওই প্রতিযোগিতায় অংশই নেব না। তো এই কথা শুনে সোম চিন্তায় পড়ে যায় যে অ্যালেক্সের মতো আর কোনো ডিজাইনার সে তো পাবে না, ও অনেক মেধাবী একটা ডিজাইনার। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই জ্যাক এবং ওর বন্ধুরা যখন বসেছিল তখন অ্যালেক্স তার গ্যাং নিয়ে জ্যাকের কাছে যায় যাতে জ্যাকের উপর প্রতিশোধ নিতে পারে। কিন্তু অ্যালেক্স জ্যাককে না ধরে জেমসকে ধরে মারতে শুরু করে এবং জেমসের আঙুল ভেঙে দেওয়ার চেষ্টা করে যাতে জেমস প্রতিযোগিতায় অংশগ্রহণ না করতে পারে। তো জ্যাক এসব দেখে অ্যালেক্সকে বলে তোমার শত্রুতা আমার সাথে, তুমি জেমসকে কেন মারছো? আর তখন গ্যাংয়ের সবাই মিলে করে কি জ্যাক এবং বাকি সবাইকে একসাথে খেলাতে থাকে। বাট তখনই ভাগ্যক্রমে সিকিউরিটি গার্ড সেখানে চলে আসে এবং মারামারি থামিয়ে সবাইকে শাস্তি দেয়, স্পেশালি জ্যাকদের বেশি শাস্তি দেয়, যদিও জ্যাকরা কিছুই করেনি। বাট ভাগ্যক্রমে সেখানে ম্যাডাম সোম চলে আসে এবং গার্ডদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেয়। তবে সোম এত কিছুর পরেও ইগল গ্যাং এর যে লিডার অ্যালেক্সের উপর গিয়ে মানে চিৎকার করে না, উল্টো বলে মারামারি করে কি লাভ, আমরা তো এক জায়গায় থাকি, আমরা একে অপরের বন্ধু, আমরা মারামারি কেন করি? তো এইসব কথা বলে ম্যাডাম সোম অ্যালেক্সের ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। আর এটা দেখে অ্যালেক্সের অনেক ভালো লাগে যে কেউ আছে ওর কেয়ার করছে এবং ওর মনটাও নরম হয়ে যায়। আর তখন অ্যালেক্স আবেগ আপ্লুত হয়ে বলে আমি কখনো খারাপ হতে চাইনি, কিন্তু বুঝতে হবে আমি একটা গ্যাং লিডার, হ্যাঁ, দায়িত্বের কারণে আমাকে অনেক সময় মারামারি করতে হয়, লিডারশিপ নিতে হয়, খারাপ আচরণ করতে হয়। তো যাই হোক, অ্যালেক্সের পর করে কি সোমের টিমের ডিজাইনার হিসেবে যোগ দেয়। আর 1 মাস পর ভাস্কর্য প্রতিযোগিতার অডিশন, অর্থাৎ যেই
যেই দল প্রতিযোগিতা অংশ নেবে তারা সবাই আগে অডিশন দেওয়ার জন্য আসবে, তারপর যে দল ন্যাশনাল পর্যায়ে সিলেক্ট হবে সেই দল প্রতিযোগিতার জন্য জাপান যাবে। তো প্রথম কাজ হচ্ছে জাতীয় পর্যায়ে জেতা। তো সোম আর তার টিম প্রস্তুতি নেওয়া শুরু করে এবং টিমের সবাই নিজেদের মধ্যে ঝগড়া করে, মানে কারোর সাথে তো কারো কম্বিনেশন নাই, বোঝাপড়া নাই, প্রচুর গ্যাঞ্জাম শুরু হয়। তবে আস্তে আস্তে যেটা হয়, কাজ করতে করতে রাগের পরিবর্তে উৎফুল্লতা আর হলো মনে করো বন্ধুত্ব বের হয়ে আসা শুরু করে। তো সোম এটা দেখার পরে ভাবে আমার স্বপ্ন হয়তো খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে, খুব শীঘ্রই আমি জাপান যাচ্ছি, বাবার সঙ্গে দেখা করছি, কারণ আমার টিম শুধরে যাচ্ছে। তো এই জন্য ম্যাডাম সোম তার টিমের সবাইকে নিয়ে অনেক বেশি গর্ব করে। তো যাই হোক, এরপর 2 রাউন্ডের অডিশন শুরু হয়। প্রথম রাউন্ডে একজন বিচারক সকল টিমের সামনে দাঁড়িয়ে থাকবে এবং বিচারকের আকৃতি বানিয়ে দেখাতে হবে এবং যারা সবচেয়ে ভালো করবে তারাই দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে। তো এরপর সব টিম করে কি বিচারকের আকৃতি বানাতে ব্যস্ত হয়ে পড়ে, আর অ্যালেক্স যেহেতু ডিজাইনার, ও করে কি একটু বুদ্ধি খাটায়। হ্যাঁ, ও করে কি বিচারকের হ্যাংলা পাত্রার শরীরটিকে স্বাস্থ্যবান আর মনে করো সিক্স প্যাক বানিয়ে দেয়, মানে যার যেটা দুর্বল পয়েন্ট, এবং পেছনে ইগলের মতো ডানা করে দেয়। তো এটা দেখে বিচারক তো মুগ্ধ হয়ে যায় এবং সৃজনশীল ভাস্কর্য তৈরির কারণে ম্যাডাম সোমের টিমকে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করা হয় এবং সোমের টিমের এখানে নাম দেওয়া হয় ফ্রোজেন হট বয়েজ। তো এরপর সেকেন্ড রাউন্ড শুরু হয়, আর এই রাউন্ডে বড় একটা বরফের টুকরা থেকে রাজহাঁসের ভাস্কর্য বানাতে হবে, আর যেই টিমের রাজহাঁসের গলা সবচেয়ে বেশি উঁচু থাকবে তাদের টিম জিতে যাবে। তো তখন জ্যাক টিমের সবাইকে বলে, দেখো আমরা চাইলে রাজহাঁসের গলা সব থেকে উঁচু বানাতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে যত বেশি উঁচু হবে ওটা তত তাড়াতাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই কারণে আমাদের রাজহাঁসের গলা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে যাতে ওটা ভেঙে না পড়ে। এরপর টিমের সবাই মিলে করে কি কাজ করা শুরু করে এবং এই রাউন্ডে প্রত্যেক টিমকে নির্ধারিত 4 ঘন্টা সময় দেওয়া হয়। তো এরপর যখন টাইম শেষ হয়, বিচারক করে কি সকল টিমের রাজহাঁসের ভাস্কর্যের সাইজ মেপে দেখে এবং এখানে দেখা যায় যে ফ্রোজেন হট বয়েজ টিমের ভাস্কর্যের গলার সাইজ ছিল 240 সেন্টিমিটার, কিন্তু অন্য টিমের সাইজ হয় 249 সেন্টিমিটার। আর এই রাউন্ডে শুধুমাত্র একটা টিম কোয়ালিফাই করবে, তারা জাপান যাবে। তার মানে ফ্রোজেন হট বয়েজ টিম হেরে গিয়েছে এবং ম্যাডাম সোমের স্বপ্ন ভেঙে গিয়েছে। তো সোম এটা দেখে আর চুপচাপ বসে থাকতে পারে না। সোম তখন করে কি দর্শক সারিতে বসেই অন্য টিমের ভাস্কর্য খুব ভালো মতো দেখে এবং তারপর ওর একটা কিছু দেখতে পায়, আর তারপর ও করে কি উঠে গিয়ে যে টিম জিতে গিয়েছে সেই টিমের রাজহাঁসের গলা ভেঙে ফেলে। তো সবাই তো অবাক, কি করলো? তখন দেখা যায় যে ওই টিমটা জেতার জন্য যেটা করেছে, রাজহাঁসের গলা যাতে ভেঙে না যায় এজন্য তারা একটা কাচের রড লাগিয়েছে যেটা ওই বড় গলাটিকে আটকে রেখেছে। আর যেহেতু ওই টিম চিটিং করেছে তাই আয়োজক কমিটি এবং বিচারক ওই টিমকে ডিসকোয়ালিফাই করে দেয়, আর এই কারণে ফ্রোজেন হট বয়েজ টিম কোয়ালিফাই করে। আর এই টিমের সাফল্যের কারণে এবং আনন্দ উদযাপন করতে গিয়ে জ্যাক আর অ্যালেক্সের মধ্যে যে শত্রুতাটা ছিল সেটা বন্ধুত্বের রূপ নেয় এবং পুরো টিম মিলে ম্যাডাম সোমকে ধন্যবাদ জানায় যে এই টিমের সাফল্যের পেছনে তারই সবচেয়ে ভূমিকা, এবং ছোট সাইজের একটা ফিনিক্স পাখির ভাস্কর্য বানিয়ে ম্যাডামকে উপহার দেয় এবং বলে, মিস আপনাকে অনেক ধন্যবাদ, আপনি বুঝিয়েছেন যে আমাদের একটা ভ্যালু রয়েছে, আমরা কখনোই ভাবিনি যে আমাদের জীবন এই পর্যায়ে আসতে পারে বা এরকম একটা মঞ্চে দাঁড়াতে পারবো। আপনি আমাদেরকে আমাদের ভেতরে যে দক্ষতা সেটা প্রমাণের সুযোগ দিয়েছেন, আর এই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো টিম মেম্বারসদের কাছে এইসব কথা শুনে সোমের চোখে পানি চলে আসে, আর খুশি হয়ে সোম করে কি সবার গ্রেড এ করে দেয়। তার মানে এখন এই টিমের সদস্যরা ছুটিতে বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবে। আর পরের দৃশ্যে দেখা যায় ছুটি থেকে ফিরে ফ্রোজেন হট বয়েজ টিমের সবাই একসাথে কথা বলছে এবং একে অপরের অপরাধের কথা শেয়ার করছে যে তারা কি অপরাধ করেছিল, কেন এবার তারা জেলে রয়েছে। তো এইখানে অ্যালেক্স সবাইকে বলে, আসলে আমার একটা খুব ভালো বন্ধু ছিল, কিন্তু কোনো একটা কারণে তার সাথে আমার শত্রুতা হয়, আর একদিন সে আমার উপর জানোয়ার হামলা করে এবং ওই দিন এমন মারামারি হয় আমাদের, হয় ও আমাকে মেরে ফেলবে না নয়তো আমি ওকে মেরে ফেলবো। তো আত্মরক্ষার জন্য আমি ওকে মারতে না চাইতেও আমাকে মারতে হয়েছে, কিন্তু আজও অবধি সেই ঘটনার জন্য আমার আফসোস হয় যে এমনটা উচিত হয়নি, আর আমি এখনো সেই বন্ধুর জন্য প্রার্থনা করি। তো এই কথা শুনে টিমের বাকি সবাই ইমোশনাল হয়ে পড়ে। আর এরপর টম মানে ওই মোটাটা বলে, আমার ওজন বেশি হওয়ার কারণে আমার গ্যাং মেম্বারসরা আমাকে সম্মান করতো না, আমাকে বোঝা বলতো, তবে আমি যখন কাজ করার চেষ্টা করতাম সবাই আমাকে উপহাস করতো, আর এই কারণে বাধ্য হয়ে আমি আলাদা চুরি করা শুরু করি, আর তারপর ধরা খাই জেলে। আর এরপর জেমস বলে, আমার সৎ বাবার মাকে মাল খেয়ে মারধর করতো, আর আমার মা সেটা সহ্য করতো, আর আমার মায়ের এমন অবস্থা আমি আর দেখতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে সৎ বাবাকে আমি খুন করেছি, তবে আমি এই খুন আমার মাকে বাঁচাতে করেছিলাম। আর এইদিকে জ্যাকের ঘটনা তো আমরা জানি যে তার বাবাকে সে মেরে কোমায় পাঠিয়ে দিয়েছিল। আর পরের দৃশ্যে আমরা দেখি ফ্রোজেন বয়েজ টিমের সবাই জাপান যেতে এয়ারপোর্টে এসেছে এবং মিডিয়ার সাংবাদিকরা তাদের ঘিরে ধরেছে, কারণ এই ম্যাডাম সোমের টিমটা একদম আলাদা ছিল, মানে থাইল্যান্ড থেকে এমন একটা টিম যাচ্ছে যারা সবাই অপরাধী, মানে কিশোর গ্যাং। তো সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করে এই ব্যাপারে তখন ম্যাডাম সোম সাংবাদিকদের উদ্দেশ্যে বলে, মানুষ কখনো নিজের ইচ্ছে অপরাধী হয় না, কখনো কখনো পরিস্থিতি তাদেরকে বাধ্য করে। তো এই কারণে আমাদের উচিত অপরাধকে ঘৃণা করে এবং তাদেরকে সঠিক পথ দেখানো, আর এই কাজটি আমি সফলভাবে করার চেষ্টা করছি। বা ঠিক তখনই সেখানে ওই ছেলেটির মা চলে আসে যাকে অ্যালেক্স খুন করেছে, এবং সেই মহিলা এসে অ্যালেক্সের উপর চড়াও হয় এবং বলে, তুই আমার ছেলেকে খুন করেছিস, আবার এখন যাচ্ছিস প্রতিযোগিতা অংশ নিতে, তোর উপর আমার অভিশাপ লাগবে, তুই সারা জীবন ছটফট করে মরবি, তুই কখনোই শান্তিতে থাকতে পারবি না, তুই আমার ছেলের খুনি, তুই আমার ছেলেকে যেভাবে মেরেছিস ঠিক সেভাবেই তুই ছটফট করতে করতে মরবি। যদিও তার ছেলেও একটা সন্ত্রাসী ছিল, অবশ্যই খারাপ পোলা ছিল। তো যাই হোক, মানুষের সামনে বন্ধুর মায়ের মুখ থেকে এমন কথা শুনে অ্যালেক্সের মনটা ভেঙে যায়, আর এই জন্য সে ম্যাডাম সোমকে বলে, মিস আমাকে ক্ষমা করবেন, আমি
আমি প্রতিযোগিতায় যেতে পারবো না। হয়তো ওর মা ঠিকই বলেছে, ওই দিন ওই বন্ধুর জায়গায় আমার নিজের মারা উচিত ছিল। তো এই কথা শুনে ম্যাডাম সোম সহ বাকিরা অ্যালেক্সকে অনেক সান্ত্বনা দেয় এবং বুঝিয়ে বলে, দেখ এখানে তোর কোনো দোষ নেই, এটা একটা দুর্ঘটনা ছিল, যা হবার হয়ে গিয়েছে, তার ফেরত আসবে না। কিন্তু এই কথা ভেবে তুই নিজের জীবন নষ্ট করিস না, ভবিষ্যৎ নষ্ট করিস না, আমরা সবাই তোর পাশে আছি, সব ঠিক হয়ে যাবে। তো বন্ধুদের কথা ভেবে অ্যালেক্স প্রতিযোগিতায় যেতে রাজি হয়। মানে আজ যদি অ্যালেক্সের পাশে ওর টিমের বন্ধুরা এবং ম্যাডাম সোম না থাকতো তাহলে হয়তো অ্যালেক্স অনুতপ্ত হয়ে সুইসাইডই করে ফেলতো। তো যাই হোক, এরপর আমরা দেখি ফ্রোজেন হট বয়েজ টিম প্রতিযোগিতার জন্য জাপানের উদ্দেশ্যে বিমানে ফ্লাইট ধরে এবং জাপানে পৌঁছে সবার চোখে মুখে নতুন একটা অধ্যায়ের সূচনা এবং খুশির জোয়ার চলে আসে। কারণ টিমের সবাই প্রথমবার থাইল্যান্ডের বাইরে এসেছে, স্পেশালি জাপানে এসেছে, যেটা অনেক নামকরা একটা দেশ ইস্ট এশিয়ার। নতুন স্থান, বরফে ঢাকা, নতুন কালচার, সবকিছু যেন স্বপ্নের মতো। এবং সিরিয়াসলি আমি নিজেও স্বপ্ন দেখি জাপানে বেড়াতে যাবো আর কি, খুব বড় ড্রিম আমার। তবে জাপানে খুব টাফ, ওরা ভিসা আমি পাবো না। তো যাই হোক, প্রথম দিনই টিমের সবাই একসাথে অনেক মজা করে, বিভিন্ন স্থান ঘুরে দেখে, ছবি তোলে এবং সবাই যেন কিছু সময়ের জন্য তাদের অতীত ভুলে যায়। কিন্তু পরের দিন থেকেই তো প্রতিযোগিতা শুরু হবে। তো এরপর সবাই যখন সোশ্যাল মিডিয়া চেক করে তখন দেখে ফ্রোজেন হট বয়েজের টিমের প্রত্যেক সদস্যদের নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। মানে পুরো থাইল্যান্ডের সমালোচনা হচ্ছে, এই যে অপরাধী টিমকে কেন পাঠানো হয়েছে, ওদের তো জেলে থাকা উচিত, এই খুনি চোর গুন্ডা ছেলেরা কখনো চেঞ্জ হবে না, ওদের প্রতিযোগিতায় কারা নিয়ে গেল, কি করে প্রতিযোগিতায় গিয়ে। কিন্তু এই দুঃসময়ে জ্যাকের বাবা যেটা করে, সে মিডিয়ার সামনে সে জ্যাকের প্রশংসা করে এবং বলে আমার জন্য ও জেলে রয়েছে, এবং বলে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তো বাবার মুখে এসব কথা শুনে জ্যাকের অনেক খারাপ লাগে এবং জ্যাক বুঝতে পারে না যে সে এখন কি রিয়াক্ট করবে। একে তো সে বাবাকে খুবই ঘৃণা করে, তো জ্যাকের মা কষ্টই মারা গিয়েছে ওর বাবার জন্য, তো এখন ক্ষমা করলে কি মা ফেরত আসবে? আর ঠিক ওই সময় টিমের জন্য একটা খারাপ নিউজ আসে যে ম্যাডাম সোম কাউকে না বলে টিম হোটেল থেকে কোথাও চলে গিয়েছে। তবে সোম টিমের উদ্দেশ্যে একটা চিঠি লিখে রেখে যায় যে আজকের দিনটা তোমরা কোনোভাবে হ্যান্ডেল করো, আমি কাল ফিরে আসছি। তো এই চিঠি পড়ে টিমের সবাই চিন্তায় পড়ে যায়, কারণ ম্যাডাম সোমের কথাই তো সবাই এখানে এসেছে, কিন্তু সোম এখন নিজেই সবাইকে ছেড়ে চলে গিয়েছে। তো এই কারণে সবার অনেক রাগ হয়, এমনকি জ্যাকও রেগে সেখান থেকে বেরিয়ে যায় যে যা শালার, এই প্রতিযোগিতায় আমি অংশই নেব না। এবং টিমের বাকি সবাই অনেক চিন্তায় পড়ে যায় এবং ভাবতে থাকে তারা কিভাবে সবকিছু হ্যান্ডেল করবে। আর এইদিকে প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি সব যে টিম রয়েছে বিভিন্ন দেশের, তারা উপস্থিত হয় এবং ওইখানে ভিন্ন ভিন্ন দেশের যে টপ স্ট্রাকচারাল আর্টিস্ট রয়েছে তারা এসেছে। তো তবে এই প্রতিযোগিতার নিয়ম একদম সহজ, সবাইকে বিশাল বড় বরফের টুকরা দেওয়া হয়েছে এবং 3 দিন সময় দেওয়া হবে এবং এই সময়ের মধ্যে তাদের ইচ্ছা মতো একটা ভাস্কর্য তৈরি করতে হবে এবং যারা সবচেয়ে সুন্দর ভাস্কর্য তৈরি করবে তারাই প্রতিযোগিতায় জিতে যাবে। তবে ফ্রোজেন হট বয়েজ টিমের সাথে কিন্তু টিমের দুইজন নেই, একে তো কোচও নেই আর একটা টিম মেম্বারও নেই, মানে মেন যে দুজন তারাই নেই। তো এই কারণে বাকিরা তো টেনশনে পড়ে যায় এবং ম্যাডাম সোমার জ্যাককে খুঁজতে বের হয়, কিন্তু অন্য টিমের সবাই তো ততক্ষণে ভাস্কর্য বানানোর কাজে লেগে পড়েছে। আর এই দিকে আমরা দেখতে পাই জ্যাক রাস্তা দিয়ে একা হাঁটছে আর ভাবছে তার বাবা কি তাহলে ভালো হয়ে গেল, আমার বাবাকে কি এখন ক্ষমা করা উচিত? বাট তখনই মনে হয় আমার মাকে ফেরত আসবে। আর ঠিক তখনই জাপানিজ পুলিশ জ্যাককে দেখে এগিয়ে আসে আর তারা মূলত স্কুলের ওয়ার্ডেনের কথা মতো জ্যাককে নিতে এসেছে, কিন্তু জ্যাক ভাবে যে তাকে ধরে পুলিশ জেলে নেবে। তো এই কারণে জ্যাক সেখান থেকে দৌড়ে পালায়। আর এইদিকে ম্যাডাম সোম আসে তার বাবার সঙ্গে দেখা করতে। তো ম্যাডাম সোমের জাপান আসার মূল কারণ তো আমরা জানি, বাবার সঙ্গে দেখা করা। তো বাবার সঙ্গে দেখা করে ম্যাডাম সোম তো অনেক খুশি, কারণ যখন থেকে সে তার বাবার কাছ থেকে আলাদা হয়েছে আর কখনোই দেখা হয়নি, মানে সেই ছোটবেলা থেকে। তো সোমের বাবা সোমকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আর তারপরে একটু পরেই সোমের বাবার দ্বিতীয় পরিবারে চলে আসে, যাদের নিয়ে সোমের বাবা জাপানে রয়েছে এবং এই পরিবারের সবাই কিন্তু জাপানিজ। তো তারা যেহেতু জাপানিজ, এ কারণে আমাদের সোমের থাই ভাষা বুঝতে পারে না, কিন্তু ছোট মেয়েটা সোমের সাথে দেখা করে অনেক খুশি যে এটা ওর বড় বোন। তো ছোট্ট মেয়েটি সোমকে বলে বাবা বলেছে আগামী রবিবার ছুটিতে আমরা চিড়িয়াখানায় যাব, তুমি আমাদের সঙ্গে চলো। আর তখন সোমের সৎমা বলে যেহেতু তোমার মেয়ে সোম জাপানে এসেছে তাহলে শনিবার ওকে আমাদের সঙ্গে ঘুরতে নিয়ে যাই, ওর অনেক ভালো লাগবে। বাট তখন সোমের বাবা জাপানিজ ভাষায় তার স্ত্রীকে বলে না না, আমরা সেখানে পরিবাররা যাব, ও সোম যদি আমাদের সাথে থাকে তাহলে তোমাদের অস্বস্তি লাগবে, তো এই কারণে ওকে না নেওয়াই ভালো। তো সোমের বাবা ভেবেছিল হয়তো সোম জাপানিজ ভাষা একদম বোঝে না, কিন্তু সোম খুব ভালোভাবেই জাপানিজ ভাষা বুঝতে পারে, মানে মোটামুটি শিখেছে, বাবা জাপানে থাকবে। কিন্তু সোম তার বাবার এই কথা খুব ভালো মতোই বুঝতে পারে, কারণ সোম জানে তার বাবা জাপানে থাকে, তো একটু একটু ছোটবেলা থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজের প্রতি আকর্ষণ ছিল। তো বাবার মুখে এমন কথা শুনে সোমের মুখ কালো হয়ে যায় এবং সোম বুঝতে পারে যে কেন ওর মা সবসময় না করতো, মানে যে বাবার জন্য আমি দেখা করতে জাপান আসলাম এত কষ্ট করে, সেই বাবা এমন কথা বলছে। তো এই কারণে কি আমার মা কখনো আমাকে দেখা করতে দিতে চায়নি, যে একসময় আমাদেরকে ফেলে এসেছিল, তার ভেতরে আসলে আমাদের জন্য কোনো ভালোবাসাই নেই। তো সোম অনেক মন খারাপ করে ফেলে, তবে কাউকে বলতে দেয় না, বলে আমাকে এখন যেতে হবে। তবে সোমের বাবা বুঝতে পারে সোম তার কথা বুঝতে পেরেছে। তো সোম কান্না করে রেস্টুরেন্ট থেকে বের হয় আর ভাবে বাবার সাথে দেখা করার জন্য আমি আমার টিমকে ফেলে এসেছি, যারা আমার জন্য আশায় ছিল। শালার আমি কত খারাপ এবং সেলফিশ একটা মেয়ে, ওরা আমাকে না পেয়ে না জানে কি করছে। তো এই কারণে সোমকারীকে দ্রুত তার টিমের কাছে যাওয়ার জন্য বের হয়। আর অন্যদিকে জ্যাক এখনো চিন্তা করছে সে কি করবে, এখন কি তার বাবাকে ক্ষমা করা উচিত? তো জ্যাক কিছু বুঝতেই পারছে না। তো এইসব চিন্তার কারণে জ্যাকের মনে এইটাও নেই যে জাপানে যে সে প্রতিযোগিতায় এসেছে। আর এরপর কিছুটা সামনে যাওয়ার পরে জ্যাকের সাথে একটা বৃদ্ধা মহিলার দেখা হয় যে কিনা নুডলস বিক্রি করে। তো বৃদ্ধা মহিলা তখন জ্যাককে দেখে বলে কি হয়েছে তোমার, সবকিছু কি ঠিকঠাক আছে? আর
আমাদের রেস্টুরেন্টে, অনেক ভালো নুডলস পাওয়া যায় এখানে। তো জ্যাক তখন মহিলার বলা জাপানিজ ভাষা বুঝতে না পারলেও মহিলা যখন বুকে ইশারা করে তখন জ্যাকও তার জ্যাকেটের বুকের দিকে তাকায় যেখানে ফ্রোজেন হট বয়েজ লেখা ছিল। আর তখন জ্যাকের মনে পড়ে, আরে আমি তো এখানে টিমের হয়ে প্রতিযোগিতায় অংশ নিতে এসেছি, রাগের কারণে টিম ছেড়ে চলে এসেছি। এবং জ্যাক বুঝতে পারে এই রাগ তো তাদেরকে ধ্বংস করে দেবে, সবাইকে ধ্বংস করে দেবে। তো এই জন্য জ্যাক দ্রুত তার টিমের কাছে যেতে বের হয়, কিন্তু জ্যাক বুঝতে পারছে না তার টিম এখন কোথায় রয়েছে, ভাষাও জানে না কোথায় চলে এসেছে। আর তখন জাপানিজ পুলিশ জ্যাকের পিছু নাই, তো পুলিশ দেখে তো ভয় পায়। বাট তখনই সামনে ম্যাডাম সোমকে দেখে। তো ম্যাডাম সোম জ্যাকের কাছে এসে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। তবে ম্যাডাম সোম এখানে এতটাই উদাসীন ছিল যে সে জ্যাককে ধরিয়েই কান্না করতে শুরু করে এবং বলে আমাকে ক্ষমা করে দিও, তোমরা তোমাদের ছেড়ে আমি চলে গিয়েছিলাম, আর কখনো এমনটা হবে না। বাট জ্যাক নিজেও তো পালিয়ে এসেছে। তবে তারপরে জ্যাক সোমকে সান্ত্বনা দেয়। তবে তখনই জ্যাকের মনে পড়ে যে সোম তো জাপান এসেছিল তার বাবাকে দেখতে, হয়তো তার বাবার সাথে কিছু হয়েছে। আর তখনই টিমের বাকি মেম্বাররাও খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। তো সবাই সোম আর জ্যাককে একসাথে পেয়ে খুশি হয়। আর তখন সেখানে পুলিশও চলে আসে যারা জ্যাকের পিছু নিয়েছিল। তো পুলিশকে দেখে তো সবাই ভয় পেয়ে যায় এবং মনে করে জ্যাককে ধরতে এসেছে বা ওদেরকে ধরতে এসেছে। আর তখন ম্যাডাম সোমের সাথে যে একটা টিচার এসেছে, বলদার টিচার, সে মূলত সিক্রেটলি ইগল গ্যাং এর মেম্বার ছিল। মানে এই টিচারের হাত ধরে ইগল গ্যাং বেড়ে উঠেছিল। তো টিচার তখন করে কি শার্ট খুলে পুলিশের সাথে লড়াই করতে প্রস্তুত হয় এবং বাকিদেরকে বলে তোমরা সবাই চলে যাও, আমি দেখছি। বাট এটা দেখে পুলিশ অবাক হয় এবং বলে আরে বলদা, আমরা তো তোদের ধরতে আসিনি, বরং তোদের সুরক্ষার জন্য স্কুলের ওয়ার্ডেন আমাদেরকে পাঠিয়েছে। তবে টিচার তো কোনো কথা শোনে না, সোজা পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে। বাট তখন সোম ধমক মারে এবং বলে তোমার কি মাথা খারাপ হয়েছে, ওদের উপর হামলা কেন করেছো, ওরা তো আমাদের রক্ষার জন্য এসেছে। আর তারপর ম্যাডাম সোম এবং ওই টিচার সব টিমের সবাই ওই পুলিশদের কাছে ক্ষমা চায়। তো যাই হোক, ফ্রোজেন হট বয়েজের টিমের তো একদিন শেষ, তাদের হাতে এখন আছে মাত্র আর 2 দিন। তো এই 2 দিনে তাদের এমন একটা কিছু বানিয়ে দেখাতে হবে যাতে তারা প্রতিযোগিতায় জিততে পারে। তবে অন্যান্য টিম কিন্তু একদিনে প্রায় অর্ধেক কাজ শেষ করে ফেলেছে। তো এরপর ফ্রোজেন হট বয়েজ টিম কিছুক্ষণ চিন্তা করার পরে সিদ্ধান্ত নেয় তারা এই বরফের টুকরা দিয়ে ফিনিক্স পাখির ভাস্কর্য তৈরি করবে। আর ফিনিক্স পাখি মানে তো তোমরা জানো এটা মোটিভেশন বা ইন্সপায়ারিং একটা ব্যাপার আর কি। মানে ফিনিক্স পাখির কল্পকাহিনী হচ্ছে এই পাখিটা যখন মারা যায় বা ধ্বংস হয়ে যায় তখন সেখান থেকে আবার নতুন করে জন্ম নেয়। তো যাই হোক, যদিও তারা দেরিতে শুরু করবে কিন্তু তাদের সাহস আর শক্তি রয়েছে নতুন কিছু করার, অনেক কিছু করার। তো পুরো টিম ফিনিক্স পাখি বানানোর কাজে লেগে পড়ে। তো এইখানে অ্যালেক্স তো ভাস্কর্যের ডিজাইন করে প্রথমে, আর তারপর জেমস ডিটেলস অ্যাড করে, আর জ্যাকের কাজ হচ্ছে ওই বরফের পার্টগুলো কারুকাজ করা, আর টম করবে কি মানে মোটকা করবে কি বরফের টুকরোগুলো সরাবে। আর বাকি সবাই মিলে ওই ভাস্কর্যের ব্যালেন্সটা ঠিক রাখার কাজে ব্যস্ত। তবে টিমের সাথে আসা টিচাররা শুধুমাত্র কোচিং বা গাইড করতে পারছে। তো এই জন্য ম্যাডাম সোম করে কি দাঁড়িয়ে থেকে তার টিমকে গাইড করে, আর এইদিকে বাকি টিমগুলো আগে থেকে তো কাজ করেছে, এই জন্য তারা বিশ্রাম করলেও ফ্রোজেন হট বয়েজ রাত জেগে কাজ করা শুরু করে এবং খুব অল্প বিশ্রাম নেয়। আর পরের দিন তারা আবারও ভাস্কর্য বানানোর কাজে লেগে পড়ে। আর এভাবে 2 দিন কেটে যায়। আর তৃতীয় দিনের শেষ মুহূর্তে তাদের ফিনিক্স পাখির ভিত্তি অর্থাৎ ফিনিক্স পাখির নিচের অংশের বরফের একটা গর্ত দেখা যায়, কারণ ওইখানটার বরফ ভালো মতো জমেনি। আর যদিও এই ভুলটা ছিল কর্তৃপক্ষের, কিন্তু কর্তৃপক্ষ তো ইচ্ছে করে ভুল করেনি, মানে যারা বরফ দিয়েছে। তো এখন যদি ফ্রোজেন বয়েজ নতুন একটা বরফ নেয় তাহলে তো সম্ভব না, সময় নেই। আবার যদি স্ট্রাকচার চেঞ্জ করে নতুন কিছু করতে যায় সেটারও সময় নেই। তো এই কারণে টিম চিন্তায় পড়ে যায়। আর তখনই ম্যাডাম সোম টিমের উদ্দেশ্যে বলে তোমরা সবাই অনেক বুদ্ধিমান, তোমার উপর আমার ভরসা রয়েছে, তোমরা অবশ্যই কোনো একটা সমাধান খুঁজে বের করবে। আর তারপর অ্যালেক্স যে কিনা ডিজাইনার, সে বলে ঠিক আছে, আমরা ফিনিক্স পাখির নিচের অংশটা পুরো বদলে ফেলবো যাতে ভারসাম্যও থাকবে আবার সৌন্দর্যও বাড়বে। তো আমাদের জাস্ট ফিনিক্স পাখির নিচের অংশটা আকৃতি বদলাতে হবে। তো এরপর পুরো টিম মিলে দ্রুত করে কি নিচের অংশের ডিজাইন করা শুরু করে যাতে আকৃতি বদলানো যায়। আর তাদের হাতে এখন মাত্র কয়েক মিনিট বাকি রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই ফ্রোজেন হট বয়েজ ফাইনালি নতুন ডিজাইনে ফিনিক্স পাখির ভাস্কর্য তৈরি করতে সক্ষম হয়। তবে বাকি টিমের ভাস্কর্য অনেক সুন্দর হয়েছে। আর এখন বিচারকদের সিদ্ধান্তে বিজয় নির্ধারণ করা হবে। কিন্তু শেষ 5 মিনিট আগে খুব জোরে বাতাস আসে, আর এই বাতাসে ফ্রোজেন হট বয়েজ টিমের বানানো ফিনিক্স পাখির ডানায় ফাটল ধরে এবং পুরো টিম তখন দৌড়ে যায়, পাখির ডানা ধরে জোড়া লাগানোর চেষ্টা করে। এবং যদি তারা টাইম শেষ হওয়ার আগে ডানা জোড়া লাগাতে না পারে তাহলে তো ডিসকোয়ালিফাই। কিন্তু সমস্যা হচ্ছে তাদের পাখির তো ডানা ভেঙে যাচ্ছে, আবার অন্যান্য টিমের কিছু ভাস্কর্য বাতাসের কারণে ভেঙেই পড়েছে। তো এই পরিস্থিতিতে ফ্রোজেন হট বয়েজ টিম সবাই অনেক ঘাবড়ে যায়, তাদের সবার মধ্যে চিন্তার ছাপ লক্ষ্য করা যায়। আর এই জন্য তারা সময় নষ্ট না করে দ্রুত পাখির ডানা জোড়া লাগানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। কেউ বরফ ধরে রয়েছে, কেউ আবার ঠান্ডা পানি দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করছে। তবে ভাগ্যক্রমে টাইম শেষ হওয়ার আগে ডানাটা আবার জোড়া লেগে যায়। টিমের অনেক চেষ্টা করে ফাইনালি সফল হয়েছে। এখন বাকি শুধু বিচারকদের বিজয় নির্ধারণ করা। তো এরপর ফলাফল জানানো হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্রোজেন হট বয়েজ টিম 1 নম্বর স্থান দখল করতে পারে না, দ্বিতীয় হয় তারা। বিজয়ী হয় হচ্ছে দক্ষিণ কোরিয়ার দল। তো যাই হোক, ফ্রোজেন হট বয়েজ এই প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করতে না পারলেও এই যাত্রায় তারা রানার্স আপ হলেও তারা যা অর্জন করেছে সেটা তাদের মন মানসিকতা পুরো বদলে দিয়েছে, যেটা সবচেয়ে বড় ট্রফি ছিল। কারণ তারা সবাই জীবন অনেক কষ্টে ছিল, মানসিকভাবে ডিপ্রেসড ছিল। তারা শৃঙ্খলা শিখেছে, তারা টিম ওয়ার্ক শিখেছে, তারা বন্ধু পেয়েছে এবং টিমের মেম্বার্সরা নিজেদেরকে শুধরে নিয়েছে। তবে এর মধ্যে একটা দুঃসংবাদ আসে, সেটা হচ্ছে জ্যাকের বয়স আজকে 18 বছর হয়েছে, অর্থাৎ আজকেই জ্যাককে অ্যাডাল্ট জেলে নিয়ে যাওয়া হবে। মানে বাকি সবার চেয়ে জ্যাক জেল অনেক পরে এসেছে আর কি। তো যাই হোক, এখানে ম্যাডাম সোম জ্যাককে বলে তুমি একদম চিন্তা করো না, আমি সর্বোচ্চ
চেষ্টা করবো তোমাকে ভালো রিভিউ দেওয়ার জন্য, যাতে দ্রুত জেল থেকে বের হতে পারো। আর এর উত্তরে জ্যাক বলে, আপনার উপর আমার পুরো ভরসা রয়েছে। আর এরপর জেলার বা ওয়ার্ডন ম্যাডাম সোমকে বলে, আমি তোমাকে নিয়ে অনেক গর্বিত, তুমি অনেক ভালো কাজ করেছো। কিন্তু সোম তখন উদাস ছিল এবং মন খারাপ করেছিল, কারণ সে বাবার জন্য তার মায়ের উপর অনেক রেগেছিল। ফাইনালি সে বুঝতে পেরেছে যে তার মা কেন তার বাবার সঙ্গে দেখা করতে দিত না। তো যাই হোক, পুরো টিম মেম্বার্স এবং বাকিদের যে লক্ষ্য ছিল তাতে পূরণ হয়েছে। তারা সবাই নিজেদের জীবনের ভ্যালু বুঝতে পেরেছে এবং তারা জানে তাদের বাকি জীবনগুলো অনেক সুন্দরভাবে চালাতে হবে, আর সেই মোটিভেশনটা তারা পেয়ে গিয়েছে। আর সিনেমার শেষ দৃশ্যে আমরা জ্যাককে জেল থেকে ছাড়া পেতে দেখি, আর জ্যাকের সাথে দেখা করতে জেলের বাইরে কিন্তু জ্যাকের সেই পুরনো বন্ধুরা এসেছে এবং সবাই জ্যাককে পেয়ে অনেক খুশি, এবং সকল বন্ধুরা এখন সিদ্ধান্ত নিয়েছে নতুন করে তাদের জীবন এগিয়ে নিয়ে যাবে, পুরনো সব কিছু ভুলে যাবে। আর এখান থেকে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, খুবই অন্যরকম একটা সিনেমা ছিল। এবং তোমাদের যদি আমি একটা কথা বলি, আমার পার্সোনাল লাইফটা আমি অনেক মনে করো সিক্রেটলি রাখি, কিন্তু পার্সোনাল লাইফেও কিন্তু আমি অনেক কিছু মেনটেন করেছিলি। মানে আমার বয়স 35 এবং আমার লাইফে আমি অনেক ডিপ্রেসড টাইম পার করে এসেছি, অনেক স্ট্রাগল করে এসেছি। তারপরেও তুমি অবাক হয়ে যাবে আমাকে দেখে যে এই বেচারা বুড়া বয়সে এত চিল কিভাবে থাকে, বা এত কিভাবে মনে করো যে কাজ করতে পারে। আমি অনেক সেক্টরে কাজ করি, এখনো অনেক প্রেশার নিয়ে থাকতে পারি। তো এটার কারণ হলো কি, যে আমি ওই যে সবসময় নতুন করে শুরু করি। কোনো একটা জিনিস যদি আমাকে মনে করো আটকে ধরে, একবারে বেরোতে দিচ্ছে না, আমার লাইফ শেষ, মানসিকভাবে পুরো ভেঙে পড়েছি, তো দেখা যায় তার পরের দিন আমি আবার নতুন করে শুরু করতে পারি। মানে এটা আমার একটা স্পেশাল গুণ। আমি একবারে মনে করো ভেঙে পড়া থেকে আবার নতুন করে শুরু করতে পারি, যে কিচ্ছু হয় না, আজকে থেকে আমার লাইফ শুরু। এবং তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো তোমাদের লাইফে। এবং খুব শীঘ্রই আমি যেটা করবো, আমি আসলে সময় পাই না এবং আমার লজ্জাও করে। আমি আসলে চাইলে তোমাদের আমি কিভাবে আমার লাইফস্টাইলটা চালাই 6 দিন দেখাতে পারবো, একদিন দেখাতে পারবো না, কারণ আমার নিয়ম হচ্ছে আমি 6 দিন প্রচন্ড কষ্ট করি। মানে 6 দিন আমি রুটিন মাফিক চলি, কিন্তু একদিন আমি আমাকে ছেড়ে দিই যে শালা যা ইচ্ছা কর, তা না হলে তো আমার ওই যে ব্রেন স্ট্রোক করে মরবো। তো যাই হোক, আমি আস্তে আস্তে যদি আরেকটু মোটিভেশন পাই, আরেকটু সাহস পাই, ম্যাচুইড হই, তখন আমি চেষ্টা করবো তোমাদেরকে আমার লাইফস্টাইল দেখানোর জন্য, যে আমি সারাদিন কি কি করি। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।